এই, তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দেস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুনি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। বাসরাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফলকাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই, তুই ভয় পাইছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী, ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি জানেন? আমার না নাভির কাছে। আল্লাহ, আমাকে বাঁচাও। মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবে তুমি? শুনেছি বাসুর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। কার কাছে শুনেছো? আর কেন, ভাবির কাছে। কি শুনেছো? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা, কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছো। এই পিচ্চি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমাও বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো তোকে স্ত্রী হিসেবে মানি না? তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকাল নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইব। আচ্ছা, এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, বাসরাত নিয়ে কত পরিকল্পনা ছিল, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। এই মেয়ে, বাসরাতে শখ যাচ্ছে? নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি! যত সব! হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে, থাক বলবো না, পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ, কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছু এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্চি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা, আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি, পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান কথা। আচ্ছা কথা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না।
হয় চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দেব। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিবে। তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি জিসান আহমেদ রাজ। অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতিকে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব। এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখেছি কি যে করব। আহ, আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমাই, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব? কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি কথার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, কেমন বউ কপালে জুটলো, শাড়ি পরে ঘুমোতে পারে না। এই উঠো, অন্যদিকে তাকিয়ে। ওহ, কি হয়েছে মা? ওই আমি তোর মা? এই বলে জোরে ধাক্কা দিতেই কথার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আহ, আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পড়াতে পারি না? বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। সাথীর মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। সাথীকে বললাম কিভাবে কথার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। পেছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আবার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাওয়ার আগে বলে গেল সে জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম প্লিজ আমার পিচ্চি বউ দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেয়, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করবো? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না, মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ঢপ দিচ্ছ, আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ কথা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামো করো না। কি করব? আমি না তোমার বউ? বাসুরাতে কিছু করছো না? বিড়াল মারছো না অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে। এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না? আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি... আচ্ছা বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাহির থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা দিয়ে মেরে খোলার সাথে সাথেই কথাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। জান্নাত বলল যে বাবা আমাকে আজ অফিস যেতে বলেছে। জান্নাতকে বললাম বাবাকে বললো আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচিটার হাত থেকে বাঁচলাম। গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথে ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না।
কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসা মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম, আজ সে আমার না। কেন যে আল্লাহ আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে? আমি সত্যি বাঁচতে চাই না রাজ। এই জীবনে তোমাকে পাবো না, সেই জীবন রেখে কী লাভ বলো? প্লিজ থামবে তুমি? আমার যা সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ, আর কত কষ্ট দেবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছিল প্রাণটাকে বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমি একটু বুকে নেবে? সাথীর বলতে দেরি হয়েছে, পাগলামিটাকে শর্ট করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। পাগলিটা চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো, আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাই যে আমার ঠাঁই। জানো রাজ, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা বাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। রাজ, আমার কপালে একটা চুমু দেবে? খুব কাছে পেতে ইচ্ছে করে তোমায়, দাও না। আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আচ্ছা রাজ, তুমি না বলেছো ওই মেয়েকে ডিভোর্স দেবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দেবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। সাথীর কথাটা যেন কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম কথাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। এদিকে সন্ধ্যায় বাসায় এসে দেখি কথা কোথাও নেই। মা বলল ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ও মা গো, ভূত! কথার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখ, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি। কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচিটার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচি আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচিটা কথাটা শুনে কান্না করে দিল। হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিব তখনই বলল, রাজবাবা, কথা মাটা খায়নি, কথা বলছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো, সারাদিন এত করে বলার পরও কিছু খায়নি। পেটের মুখের দিকে তাকানো যায় না, ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে অজান্তেই মনটা খারাপ হয়ে গেল। পিচ্চিমের পাগলামি দেখে, আচ্ছা মা তুমি বসো, আমি কথাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই কথা, তুমি খাওনি কেন? স্বামী কি ছাড়া স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ,
আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না আমি খাবো না, তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না, তোমার স্পর্শে আমি কতটা শিহরিত হই। নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। পিচিটাকে খাটে শুতে দিই। এদিকে পিচিটা খাটে শুয়ে থাকবার জন্য বললেও ধমক দিতে আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ কথা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে পিচিটার মুখে পড়ছে। এত মায়াবতী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয়, না দেখলে অজানাই থেকে যেত। হঠাৎ ছাতির কথা মনে হতেই পিচিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো, ওটা বলছি। কথা ঘুমের মাঝেও চোখ খুলো তো বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি আছে? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিব। কথাটা বলতেই খাটে চলে গেল কথা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই কথা ঘুম থেকে উঠে সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ শেষ করে মনোজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বাঁধন ছিন্ন করো না। বাঁচবো না আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে এইটুকু জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বটা নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিছু। সাথে কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতে বুকটা কেঁপে উঠলো। সাথে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে, ট্রেন আসার শব্দ হচ্ছে। মিনিট 5 মাঝে ট্রেন আসবে, এদিকে সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। এদিকে বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাইক পড়ে আমার উপর। আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হ্যাঁ, পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। আর বাইক সরানোর জন্য চেষ্টা করছি। এদিকে আল্লাহর নাম নিয়ে বাইক ধাক্কা দিতে বাইক সরে যায়। এদিকে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এখনো হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথে কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কুশে একটা থাপ্পড় দিয়ে বললাম, হে পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সে কবে মারা গেছি তখন যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আষাঢ় ও শ্রাবণ ঝর্ণা ধারা নেমেছিল। বিরহে অনলে প্রতিনিয়ত পড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সে কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকে পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে আর আমি কিভাবে দেখবো? তাই ট্রেনের নিচে পড়ে তুমি হেনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে দিলে দিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্য জনের ঠাঁই?
যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম সেই স্বপ্নগুলো অন্য অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ তুমি আমাকে কলার টিপে হত্যা করো, নয়বা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো রাজ, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দেবে? একটু জোরে নাও না প্লিজ। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বা পাশটা চিনচিনে ব্যথা করছে, চোখ দিয়ে টুপটাপ করে পানি গালবে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না, খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে, তাই সাথীকে হ্যাচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়ে বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলছে, পাগলিটা আরও শক্ত করে জড়িয়ে ধরে যাচ্ছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি, কথাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখে 2টো বেজে গেছে, তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতে অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি কথা ছোট বাচ্চার মতো গাচ্ছে। কয়েকটা মেয়ে বোঝাচ্ছে, আমি কাছে যেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেললো, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেরাই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে। সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চাদের মতো কান্না করছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। এদিকে কথাকে বাইকে উঠাতেই শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। কথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে করে সব বলল। রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। রাতে 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে, অন্যদিকে কথার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোনো ছেলে থাকে? আর যদি এমন হয় তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কথা আমাকে ডাকছে। এই ডাকতেছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এই মাসেই ডিভোর্স দিব। একদম কথাটা বলে নিলাম। কথার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের বাবা মা মনে করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। কথার দিকে চেয়ে দেখি কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দুই নয়নে দেখতে মন চাচ্ছে না কথাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি? প্লিজ তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। এদিকে ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই অবাক হলাম। কথা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কি হচ্ছে, ওঠো। আর একটু ঘুমাই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠলো। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কথা খুঁড়িয়ে হাঁটছে। কথা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছো কেন? মা, রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি। কথার সাথে কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পেছন দিকে তাকাতে দেখি কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়ছে। বুকের ভিতর কেমন জানি চিনচিনে ব্যথা করতে লাগলো। দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় দিলাম। কি করছো এসব?
আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারীই তার স্বামীর অধিকার চায়। আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমাতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে যাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো, এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। কথা কিছু বললো না। এদিকে কথার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে সাথী গেল কক্সবাজার। রাতের বেলা রুমে শুয়ে আছি, হঠাৎ সাথীর ফোন ধরতেই বলল, পাশের রুমে এসো। এদিকে পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু না মনে করে খেলাম। সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথীর ফোনটা ক্রিঙ্কিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরে সে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে আমাদের রুমে দিয়ে গেল। কথাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। কথা কখনো সাথীকে দেখেনি। এদিকে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। কথা আজ খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে নীল রঙের চুড়িতে কি অপরূপটাই লাগছে। কথার চোখে কাজল দেওয়াতে আরো মায়াবী লাগছে। কথা এসে খাটে বসতেই টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। কটনের আকস্মিক ব্যবহারে কথা কিছুটা বিব্রত হলো। আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বলবে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নামানুসারে রাইসা? ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। আমি কথার কারের কাছে মুখটা নিয়ে বললাম, কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। কথা ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লাগালো। আমি কথার কপালে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচিটা টাঁট ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কথার কাপড় চোপড়ে কিছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচিটা এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। রাতের কথা মনে হতে লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি তো কথাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না। কথাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথে আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠলো। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দেবো, সেটা খাইয়ে দিও, তাহলে কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে বললাম, খেয়ে নাও তো পিলটা। কথা, কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? তোমাকে মিথ্যে বলে লাভ নাই, ক্ষমা করে দিও। সেদিনের রাতে তোমার সাথে যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। এদিকে আমার কথাটা শুনে কথা আমার 2 পা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চাই আপনি আরেকটা বিয়ে করেন। আমি কখনো কোনোদিন স্বামীর অধিকার চাইব না। আপনার বাড়িতে তো 2টো কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনার বাসায় কাজের মেয়ে হয়ে থাকব, কোনো পারিশ্রমিক দিতে হবে না। শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হোক। প্লিজ একটা এতিমকে এভাবে ফিরিয়ে দিবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই কি করছো? পা ছাড়ো। আমি পারবো না, আমার জীবনের সাথী ছাড়া কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, যদি না খাও মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছে। প্লিজ এমন কসম দিও না। আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তান নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও কথা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল।
চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না কথা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। কথা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটি পানি মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম। এদিকে মা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। কথাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে কথাকে আমাদের দুজনের মাঝ থেকে সরিয়ে ফেলবে। আমি ওর অনেক বোঝানোর পর সাথী বলল, সেই দিন কক্সবাজার মেয়েটা যা বলেছিল সবই শুনেছি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তির কথার নামে লিখে দেবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য কথাকে আমাদের পথ থেকে সরে দেবে। আমি তোমাকে না বলে প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? না সাথে, এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমি চাই না, কিন্তু তোমার বাবা কখনো কথা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না। সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। জানো, তুমি কথাকে বিয়ে করার পর একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসা পড়া কেন আল্লাহ আমার মাঝে এত বড় দেয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। তোমার বুকে যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এই ছাড়া আমাদের কোনো উপায় নেই। কথাটা বলে হাতটা নিয়ে সাথীর গলা চেপে মেরে ফেলতে বলল। প্লিজ কিলমি, আমাকে গলা চেপে মেরে ফেলো। তোমাকে ছাড়া বাঁচাতে পারবো না। জানো রাজ, মেয়েরা সব ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া, তা হলো তার ভালোবাসার ভাগ। আমার সহ্য হয় না কথাকে। যে বুকে আমার থাকার কথা, সেই বুকে সেই মেয়েটা থাকে। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি, সেই স্বপ্ন পূর্ণ করছে সে মেয়েটা। আমাকে তুমি হত্যা করতে পারবে না তোমার সেই স্ত্রীর কথাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমি হীনা, আমি এই জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাত পোঁচ দিল। হাত থেকে ফিরকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে নিজের কলিজার ফেটে যাচ্ছে। ঠাস করে চড় বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড়কে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনি বাঁচবো? কথাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। বুকের ভেতর চাপা কান্নার আওয়াজ পেলাম। সাথীকে আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেখে কথা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার। আর তার কারণ তুই। পিচিটার দিকে তাকিয়ে দেখি কাঁদবে ভাব। কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙতে দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলে দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি কথা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়, তাহলে আজ ইচ্ছে করে এমন করছে। আজ পিচ্চিটাকে এত সুন্দর লাগছে। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে কথার কপালে ভালোবাসার পরম স্পর্শ রেখে দিই। এ কি আমার গায়ে লিপস্টিকের দাগ? মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ দর্শন করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। কথার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিক নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নিই। হয়তো কথা সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী। তাই কথাকে কয়েকবার ডাক দিলাম, উঠলো না। তাই জোরে ধাক্কা দিতে চোখ কচলিয়ে উঠলো। আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না ভয় করছিল। আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম। আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেভিল না, শুধু ডেভিলের বস। আমার
লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরো কত জায়গায় করেছি, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন। এই পিচি, চুপ করবে? মিথ্যে বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না? বিয়ে করেছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্চিটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম কথাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়েই তো মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও নাকি খাবি? আর তোকে না বলছি ডিভোর্স দিব, তারপর কেন আমার বিছানায় আসিস? আর একদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে জেলে যাব। আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি। বাবার কাছে আদরের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিনি। আর এখন এসেছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেই জন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনো আপনার পথের কাটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন, তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আমি কি করব? ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দেবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল, আর চোখ থেকে আষাঢ়ে শ্রাবণ ঝর্ণা ধারায় মতো জল গড়িয়ে পড়ছে চোখ থেকে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরদিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেলে সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ে। কথা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আর আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও। এদিকে কথা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কথা চলে গেল। সাথে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে আমার হাতটা সাথী স্পর্শকাতর জায়গায় সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠোঁটজোড়া সাথীর ঠোঁটজোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই কথা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। আমি সাথীকে ছেড়ে দিই। কথার দিকে তাকিয়ে বুঝতে পারলাম কাঁদছে। কথা ভাবিনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু কথা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। কথা খাবার রেখে চলে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। দেখা গেল কথার। এদিকে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে যাই খেয়াল নেই। সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। কথা জায়নামাজে বসে আছে, দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম কথা বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ তাআলা, তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শুনো। আচ্ছা আল্লাহ, এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকেও উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে কেউ নেই আমার। শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো হে মাবুদ।
আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি ভালো লাগে আরও দাও কষ্ট। আল্লাহ, আমি যে আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না, আর আমি এতটাই অভাগে জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরের টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরের টান লাগবে? তুমি না বলেছ এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছ যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পাচ্ছি না। হে রহিম রহমান আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি যে কাঁদে তুমি দেখো না গো আল্লাহ। কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3 বার থাপ্পড় দিয়েছে, 3 বারই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর ওপর গজব দিও না। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দি এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ, আমিন। এদিকে দরজার ওপাশ থেকে কথা মোনাজাত শুনে নিজের অজান্তে চোখে পানি এসে গেল। পেছন দিকে তাকিয়ে দেখি সাথী। তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমায় খুঁজতেছি। এই তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথী কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে যদি ছেড়ে যাও তাহলে ফল কাটা ছুরি নিয়ে বলো, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের ওপর দিয়ে যাবে। এদিকে সাথী আমার জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহু ডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথায় ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। আমার হাতটা কাঁপছে, আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছে জাগায়, আবার কখনো এক মুহূর্তের জন্যও না। কই রাজ, তুমি আমার মাথায় ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাবো সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা আমার গলায় চালিয়ে দেবো। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না। আর আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা রাজ, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো। আমায় একটা পাপ্পি দিবে? আচ্ছা কাছে এসো। কাছে আসার কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়লো, সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারটার ফোন। আমি ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কয়টা বাজে? এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দেয়া যা। ঘাম সারছে। সাথী এখন আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কোরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী আর কত ঘুমাবে? এবার উঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি উঠো। সাথী চোখ কুচলিয়ে কুচলিয়ে উঠে বলল, কি হয়েছে? বললাম বাবা এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? যা হবার হবে। বুক থেকে সরো, শাড়িটা পরে নাও।
সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। হঠাৎ কথা বলতে লাগলো, বাবার সাথী আমার বান্ধবী এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি রাজার সাথে পূর্ব পরিচিত। সাথী, তুমি কিছু মনে করো না। রাজের বাবা এমনি সব কিছু সন্দেহের চোখে দেখে। আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ তাড়া আছে, এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেলে কথাকে ছোট্ট করে ধন্যবাদ দিলাম। কথা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কথার কলেজে ক্লাস শুরু হয়েছে, কথাকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো কথাকে কলেজ নিয়ে যাবার জন্য বের করলে সাথী ফোন দেয় এবং বলে কথাকে গাড়ি করে যেন কলেজে পাঠাই। সাথীর কথা মতো তাই করলাম। দুপুরে বসে আছি, হঠাৎ কথার নাম্বার থেকে ফোন আসলো। এই ফোনটা ধরতে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, ফোনটা যার, তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল। প্লিজ, মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে শেরপুর সরকারি হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল? হসপিটালে গিয়ে দেখি মাথাটা কেমন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। আজ কথার দাফন, কথার লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। কথাকে দাফন করে আসলাম। সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, রাজ, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। সাথী চলে গেল। কথার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে, কেমন যেন উদাসীন লাগে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে না পেয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। সাথী আর তার ভাই রদক্রিয়ায় ব্যস্ত। হঠাৎ সাথী যা বলল তা শোনার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলাম। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। উম্মা, আমার বাবুটা কি হট। ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসর রাতে কে আগে জড়াই ধরছিল? আর আমার তো স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমার ভাই বোন, তবে আমারও দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সজীবের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম, মন চাই কাল নাগিনীকে খুন করি। কথার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ওগো সঞ্চ, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে, আমাদের পথের কাটা কথাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটাকে রাজকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানটার সাথে 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 অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার? এখন শেষ একটা কাজ হচ্ছে আমাদের জন্য পাগল রাজকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া, আর তা এই মাসে পূর্ণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল। কথাগুলো শুনে বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী কথা আজ বড় পারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেসে যাব। তাই কৌশল আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর কথার কথা ভাবছি। মনে হচ্ছে কথা আমার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব কিছু ঠিক করে দিবেন।
রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিচিটাকে দেখতে পাই। খাইতে গেলে মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। পারছি না এভাবে আর থাকতে। হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিন ব্যথা করছে। এগুলো না, আর অল্প দিনে পরে আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই, চলো না বিয়ে করিনি। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পর্শদন। খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূর্ণ করবে না। আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চড় বসে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল। যে কেউ দেখে কাল নাগিনীটার মায়া পড়ে যাবে, কিন্তু আমি নয়। ছি, তোর লজ্জা করে নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব। তার আগে দেখো ভিডিওটা। যদি সাথীকে বিয়ে না করিস, বলবো সাথীকে বিয়ের প্রবলন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি তুই। পিছন দিকে তাকাতে দেখে সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলি। বাবু খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। বাবু রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজী অফিসে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসা করতে। আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। বাসায় এসে কথার ছবিটা বুকে নিয়ে কান্না করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম কাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন কথার পছন্দের নীল শার্টটা বের করে আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা কথার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটা প্রথম পাতা উল্টাতেই নীলকালিতে লেখা দেখলাম। কাল আমার বাসর রাত ছিল। বাসর রাতে সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমি বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেনি সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে প্রথম যৌন সম্ভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ায়। আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটাকে গর্ভে ধারণ করার জন্য। খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজের যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেই, বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড। নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে রাত যদি আমার জীবনের বিনিময়ে সুখে থাকে তাহলে আমিই সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। পেছন দিকে তাকাতেই দেখি কথা কান্না করছে। এই কথা, কাঁদো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এই রাজ, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? মা কথা বলো না, কথা কান্না করছে। ওকে আমি না খুব কষ্ট দিয়েছি মা।
মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কথাকে সাথে নিয়ে ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার পড়ালেখা করে পাগল হয়েছে, আমাকে পাগল বলে, কত বড় সাহস! আর একবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে জোর করে এক রুমে আটকে রেখেছে। রুমে শুধু আমি আর কথা। নার্সকে জিজ্ঞেস করলাম আমি এখন কোথায়। নার্স বলল, আপনি এখন পাবনায় আছেন আপনার বউ কথার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন দিয়ে দিল। ঘুম থেকে উঠে দেখি কথা আমার দিকে চেয়ে হাসছে। বাবা মা আসছে। বাবাকে বললাম, বাবা আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা কথাকেও নিয়ে চলো। ও বাবা, কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু কথা ছাড়া। বাবা আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম। বাবা মাকে নিয়ে চলে গেল। তারপর নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই, সবসময় কথার সাথেই কথা বলতাম। এদিকে আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন কথা আমার সাথে কথা বলে না। আমি জানি কথা মারা গেছে। মা বাবা বাসায় নিয়ে বলল, রাজ বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে। এই 2 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটা বিক্রি করে দিছি। এখন এই বাসাতে ভাড়া আছি। বাবার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে অফিসে কাজ করে। মনে মনে ভাবলো আমার কোনো জব করতে হবে। যেই বাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই কথার স্মৃতি আমাকে ঘুমোতে দেয় না। কথার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে কথার ছবি বুকে নিয়ে ঘুমায়। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক কথার মতো। কি মায়াবে চাহনি! মনে হচ্ছে কথার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। আমি এটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আমার নাম তাসনিয়া কারিমা রায়েশা। নামটা শুনে বুকটা কেমন কেঁপে উঠল। আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরে কান ধরো, কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রায়শা নামের অর্থ হলো রানী। আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। কথাগুলো বলে মুখে চেপে হেসে দিল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝুনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছ যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি না কান ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। রাইসার কথা শুনে কান ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। না। মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমো দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে। তুমি সত্যিই অনেক ভালো। হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা বাচ্চা মেয়ে রিচি এসে বলল, রাইসা আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার আজকে আসি? হঠাৎ দিকে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে তুলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি কথা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটা ঠিক এতটুকুই বড় হইতো। নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল। কথার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। ডাক্তার লোকটিকে বলল,
রফিক সাহেব, যদিও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভেতর, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতে বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে আমার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। ডাক্তার রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? পাশ থেকে লোকটি বলল, কালকে স্কুল থেকে আসার সময় গাড়ি দুর্ঘটনা হয়, প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায়, মা বাঁচবে না। যদি এখন রক্ত পাওয়া না যায়, আল্লাহ যে কি করবেন। কথাটা বলে কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার, ঢাকার আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থা ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার জানি কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিরে রাজ, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? বাবার কথা শুনে খানিকটা চমকে বললাম, চলো বাবা। বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেই। পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। আমি দরজাটা খুলতে আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। কথা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কিভাবে ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ রক্ষা করতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। কথা, আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না। প্লিজ ছেড়ে যেও না আমায়। প্লিজ, আমার বুক থেকে তোমাকে কেউ আর কেড়ে নিতে পারবে না। কান্না করে দিয়ে কথাগুলো বললাম। চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই কথার হাতটা ধরে ফেললাম। ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল কথা আমার গালে। হঠাৎ কি যেন পড়ায় শব্দে ঘুম ভেঙে যায়। ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে কথার ছবিটা পড়ে ভেঙে গিয়েছে, গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি কথা কিনে বাজে স্বপ্ন দেখেছি। কথার মুখটা বারবার ভেসে উঠছে। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় আসবেন। আজ আমাদের রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। একটা কাজের মেয়ে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো। রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে। মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্তম্ভন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, কথা। এটা কিভাবে সম্ভব, যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু কথা আবার বেঁচে আছে। কথা দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই কথা নাম ধরে ডাকতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো অন্যদিকে। পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার স্বাস্থ্য এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষায় করছে। আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব কথার হাত ধরে নামাচ্ছে। কথার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে রাইসার জন্মদিনের কেক কাটার পর কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। পেছন দিকে তাকাতেই দেখি কথা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন।
আমি কি বলবো বুঝতে পারছি না। এটা আমার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইজা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে কথার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা কথা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই কথা, এটাই আমার পিচ্চি বউ কথা। এখন প্রায় প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন কোথায় যেন যায়। তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, কথা। পরে খবর নিয়ে জানতে পারি অফিসে যাই। নিজের অফিস আছে। একদিন অফিসে যাওয়ার পথে কথার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। একটা পার্কে গিয়ে গাড়ি দাঁড় করালাম। কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার কথা। আমার মন বলছে, প্লিজ মিথ্যে বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার রাজ? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার কথা কি বলছেন এসব? আপনি এসব বলতে এখানে এনেছেন আমার? ছি, লজ্জা করে না? আমি মিথ্যে বলছি না। এরপর কথার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম। কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার কথা, তুমি আমার সাথে মিথ্যে বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে 2টা। প্লিজ কথা, তুমি আমার কথা বলো। তুমি মিথ্যে বলছো। আমার বোন কখনো মিথ্যে বলে না। কথাটা বলে কথার হাতটা ধরে ফেললাম। কথা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে বলতে লাগলো, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? জানেন আমার স্বামী আর 2টা মেয়ে আছে। তারপর আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোটলোক নারীদের সম্মান করতে শেখেনি, জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল। এদিকে তানিয়া, যাকে কথা ভেবে নিজের অজান্তেই হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার কথা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনল। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছে। তবে জানেন, এখনও মাঝরাতে উঠে তার জন্য কান্না করি। তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম। জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনি আমার কথা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অজরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না। বুকটা ফেটে যাচ্ছে। বারবার কথার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পেছন থেকে কে যেন ডাকছে। পেছন দিকে তাকিয়েই চেয়েই দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরার কথা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তায় একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার কথা, তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচাও। আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। চোখ দুটি বন্ধ হয়ে আসছে। শত চেষ্টা করেও চোখ দুটি খুলতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কানে ভেসে আসছে কথার হাজারি। বারবার কপালে চুমু খাচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে হাসপাতাল নিয়ে যায়। এদিকে কথাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে রাজের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কিরে মা, কাঁদছিস কেন? কথা বলছিস না কেন? বাবা, রাজ অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। কথার মুখে রাজের বাবা রাজের দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল।
কই গো রাজের মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের রাজ অ্যাক্সিডেন্ট। রাজ ওর বাবার কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কথা কাচ্ছে, রফিক সাহেবও আসছে, কথাকে বোঝাচ্ছে। কথা রাজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কোনো কথা বলছে না, ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা রাজকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই কথা দৌড়িয়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছেন, ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের আর করার কিছু নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে কথার পায়ের তলার মাটি সরে গেল, চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার, আমি কি রাজের সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে কথা ডাক্তারের কথা মতো রাজের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, খুব কষ্ট লাগছে। কথার কাছে রাজের মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। কথা কিছু না ভাবতে পেরে রাজের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, রাজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে কোথাও যেও না, তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। কতবার তোমাকে বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনা করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটি বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। সমানে পায়ে চুমু খাচ্ছে কথা। এদিকে পেছন থেকে এসব নার্স দেখে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে। বোন প্লিজ এভাবে কান্না করো না, আল্লাহকে ডাকো, রোগীর ক্ষতি হবে। নার্সের কথা শুনে রাজের পা ছেড়ে দিল কথা। কলেজাটা ফেটে যাচ্ছে। বাসা থেকে ফোন দিছে, রাইসা নাকি কাঁদছে। তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে রাজ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রাজের বাবাকে বলে কথা বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম হসপিটালে আসার সময় আপনার হাতে ডায়েরিটা ছিল। কথা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে যখন ফোনে বলছো যে বাবাইয়ের অ্যাক্সিডেন্ট করেছে, তাও তোমার জন্য তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি, তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকেই বাবাইয়ের ছবি দেখে বলেছ ওটা তোর বাবা। যেদিন বাবাইকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তাদের বাবাকে জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। রাইসা মামনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমায় মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যি তো তার বাবার থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার রাজের কথা মনে পড়ছে। রফিক ভাইয়া কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড কষ্ট দেওয়া হয়ে গেছে কথা। কথা দরজা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ মনে পড়লো রাজ একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের ওপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিল।
ডায়েরিটা খুলতেই চমকে গেল। আমার এই হৃদয়ে লিখলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই ওগো হৃদয় রাগিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী, তোমার অবুঝ ভালোবাসাকে অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন তোমাকে আমার করে দাও। প্রতিটা রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমোতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। যেন মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়। তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমাতে, আমি যে আর পারছি না তোমার বিরহে, এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? যেন খুব ইচ্ছে করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিতে, শান্ত করতে আমারই প্রাণ। জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগী, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। যেন এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। যেন পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম, তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন শুনেছিলাম তুমি কথা নাও, আমাকে চেনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে, তখন মনে হয়েছিল কেউ যেন কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসবো। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। যেন তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়ে গেলাম। যেন খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। এটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কথার। আজকে কথার একটা মিথ্যার জন্যই রাজ মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে কথার। রাজের মুখটা বারবার কথার সামনে ভেসে উঠছে। কথার কানে বারবার বাজছে রাজের শেষ কথাগুলো। হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেল। কথা রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে, খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা রাগ করে না, খেয়ে নাও। আমাকে মা বলবে না, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, তোমার সাথে কথা বলবো না। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবার কিছুই হবে না, প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে খাবো না। হঠাৎ সবুজকে আসতে দেখে কথা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া রাজ বাঁচবে না, রাজকে ছাড়া আমিও যে বাঁচবো না। সবুজ কথাকে বুকে নিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে দেখতে পারি না। মা বাবাকে তো সেই ছোট্টবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখায় হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটাকে কন্টাক্ট করেছি। তোকে খুন করতে এসে তোর গলার রকেট দেখেই চিনে ফেলি তুই আমার ছোট্টবেলার হারিয়ে যাওয়া বোন কথা। কিন্তু সেই সময় তানিয়াকে গাড়ির নিচে পিস্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল, তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিল, মানুষের রক্ত দেখলেই হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার শার্ট ভিজে যাচ্ছিল, তখন বুঝেছি আপন মানুষের রক্ত শুধু শরীর থেকেই ঝরে পড়ে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর রাজের বাবার প্ল্যান অনুযায়ী তানিয়ার লাশটাকে কথা বানিয়ে রাজের বাড়িতে পাঠাই, আর রিচি পায় তার মাকে। রিচির বাবা রফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি,
কিন্তু এজন্য যে রাজ আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনোই এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। হঠাৎ রাইসা দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবাইয়ের কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবস করতে হবে। কথাকে কিছু বলতে দেওয়ার আগেই রাইসা কথাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। কথা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই রাজের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি রাজকে ছাড়া বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়ে বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আরই করে দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বাবাই, তুমি আমাকে বুকে নেবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ একটা নার্স এসে বলল, মামুনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবেন না, বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে? তোমাকে আমি ছোট্টবেলা থেকে দেখছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই, স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়। তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এসব কিছুই চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে? প্লিজ বাবা, কথা বলো। আর চুপ করে থেকো না, আমাকে বুকে নাও। তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছা করছে। ও বাবাই, এত অভিমান কিসের তোমার? মা কাঁদছে বাবাই। বাবা, মা তোমার জন্য রাতে কান্না করে। আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে। কথা বলো না আমার সাথে। আমি কিছু খাইনি, তুমি খাইয়ে দেবে বলে আমায়। তুমি খাইয়ে না দিলে আমি খাবো না। ও বাবাই, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে ব্যথা করছে বাবাই। কথাগুলো বলছে আর কাছে। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কথার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর রাজ কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই রাজ কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছুই করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। কথাটা শুনেই কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই কথাকে নিয়ে বেঁধে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। রাজের স্যালাইন নেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ ডাক্তার এসে রাজের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। স্যালাইনটাও খুলে দিয়ে বলল, রাজ আর কোনো দিন ফিরবে না। যা ভেবেছিলাম তাই হলো। কথা ভাবতে পারছে না রাজ মারা গেছে। সবাই কান্না করছে। কথা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, কথা বলো বাবাই। কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দেবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ কি পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না? ও আল্লাহ, তুমি তো বলেছ ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো, বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদর করে না। আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই, কথা বলো। মা, মা দেখো বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। এদিকে সবাই রাজের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। কথা বাকরুদ্ধ হয়ে গেছে। ফ্যালফেল করে তাকিয়ে আছে রাজের চলে যাওয়ার দিকে। কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটা ভুলের জন্য রাজ সারা জীবনের জন্য হারিয়ে গেল কথার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবাই কি রাগ করেছে?
তাই নিয়ে যাচ্ছে? বাবাই আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? রাইসার কথা শুনে কথার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে কথা। রাইসাকে কি বলবে, সেও উত্তর যে কথার কাছে নেই। এদিকে রাজকে কবরে নামালে কথা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে কথার চিল্লানি শুনে রাজের বাবা কথাকে গিয়ে বলে, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা রাজকে কবর দিয়ে দিচ্ছে, রাজকে প্লিজ কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা সত্যি ওকে ছাড়া আমি মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখছিস, রাজ বেঁচে আছে। ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই রাজকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরও তুই ওকে ভালোবাসা গিয়েছিস। বাবা রাজ কোথায়? রাজের ডেট। কথা দৌড়ে রাজের বেডে গিয়ে দেখে রাইসা রাজের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। কথা রাজের কপালে চুমু দিয়ে রাজের পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ ম্যাডাম, এভাবে কানবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকুন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। কথা 2 রাকাত নফল নামাজ শেষ করে মনোজাত দুটি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে দুটি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা, একমাত্র অবলম্বন স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবাহারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো, তাহলে এই নিশিরাতে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দের দোয়া কবুল করেছো। এই কথা বলে মনোজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে পড়ল। ভোরের আলো পড়তেই কথার ঘুম ভেঙে যায়। কথা দৌড়ে যায় রাজের বেডে। কথা গিয়ে দেখে রাজের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল, রাজ আর ফিরবে না। কথাটা বলেই ডাক্তার চলে গেল। কথা চিল্লিয়ে কাঁদছে। রাজের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, কথা রাজের পা জড়িয়ে ধরে কাঁদছে। কথা কাঁদতে কাঁদতে রাজের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন কথাকে শক্ত করে জড়িয়ে ধরল। কথা চেয়ে দেখে রাজ কথাকে জড়িয়ে ধরেছে। এদিকে রাজ বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি বউটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্চিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্ট। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। কথাটা বলে রাজের বুকে মুখ লুকালো। ভিজু, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সবকিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে সব করেছি। তবে অ্যাক্সিডেন্ট সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো বাসর রাত বাকি, আর এখন আর আমি কিন্তু পিচ্ছি না। আমি হেসে দিয়ে কথাগুলো জড়িয়ে ধরলাম। হঠাৎ রাইসা এসে বলল, বাবাই মা কি আদর করবে, আমায় করবে না? রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম।